আদিল দরজায় করাঘাত নেড়ে বলল, মে আই কাম ইন স্যার? 2 সেকেন্ডের মাথায় রুমের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কাম। আদিল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সামনের দিকে তাকাতেই হাঁ হয়ে দাঁড়িয়ে পড়ল নিজ জায়গায়। এই প্রথম আদিল 25 বছরের যুবক হয়ে কারো উপর ক্রাশ খাইল। তাও ক্রাশটা মেয়ের উপর হইল মানা যেত, একটা ছেলে হয়ে আর একটা ছেলের উপর ক্রাশ খাইল। কথাটা হাস্যকর শুনতে হইলেও আদিলের কাছে এটা স্বাভাবিক, কারণ আজান তালুকদার তাকবীর পুরুষটাই এমন। এই যে আদিলের সামনে খালি গঠনে এক হাত দিয়ে মাথার ভেজা চুলগুলো তয়লা দ্বারা মুছতে মুছতে মাথাটা পিছনে ঘুরিয়ে মুখে প্রশ্নবোধক চাউনি নিয়ে ভ্রু কুচকে আদিলের দিকে তাকালো। ব্ল্যাক ট্রাউজার পরিহিত পুরুষটা ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো যেন সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমন না আদিল আজকে প্রথম দেখছে তার স্যারকে। হ্যাঁ দেখেছে তো, তবে কোট প্যান্ট পরিহিত গোছানো তাকবীরকে। তাকবীর মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হইতেই দরজা করাঘাতের শব্দে দরজার দিকে তাকালো তাকবীর। আদিলকে দরজার সামনে নিচের দিকে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর মুখে প্রশ্নবোধক চাহনি নিয়েই গায়ে সাদা টি শার্ট জড়িয়ে নিতে নিতে ইশারায় হোয়াট। হঠাৎ তাকবীরের কথায় আদিল নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে থতমত খেয়ে বলে উঠল, হুম, সরি স্যার। ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ শোনা গেল। আনাস বলে উঠল, আমাকে শুনতে পাচ্ছিস আদিল? কথা বলছিস না কেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। কথাটা বলেই নিজের হাতে রাখা ফোনটা তাকবীরের দিকে এগিয়ে দিতে দিতে, স্যার আপনার ফোন। আনাস ভাই ফোনের ওপারে রয়েছে। আপনাকে লাইনে না পাওয়ায় আমাকে ফোন দিয়ে বলল আপনার কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য। তাকবীর আদিলের দিকে একবার আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ফোনের ওপার থেকে আনাসের কথা ভেসে এলো, আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর পেতেই আনাস পুনরায় বলে উঠল, ভাইয়া এভরিথিং ইজ ফাইন? ইয়া। ডিনার করেছো? নো। এনিথিং এলস? নো। ওকে, আল্লাহ হাফিজ। তাকবীর ফোনটা কেটে দিয়ে আদিলের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, মিটিং কয়টায়? জি স্যার, দুপুর 2টা নাগাদ। ওকে। তাকবীর বেডসাইড থেকে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে ল্যাপটপে মনোযোগী হয়ে গেল। আদিল বুঝতে পারল না ওর কি এখন যাওয়া উচিত নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। স্যার তো কিছু বলছে না। আদিলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর ল্যাপটপের চোখ রেখেই বলে উঠল, এনি প্রবলেম? আদিল মাথা নাড়িয়ে বলল, নো স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে আসতে পারো। জি স্যার। কথাটা বলার সঙ্গে সঙ্গে আদিল রুম থেকে বের হয়ে বড় করে শ্বাস নিল। মাথাটা উপরের দিকে ত্যাগ করে বিড়বিড় করতে লাগলো, হে আল্লাহ, তোমার এই বান্দা এমন কেন? এই ব্যাডার মুখ থেকে কি কথার ভাগগুলো তার ভবিষ্যৎ বউয়ের বাণী করে দিয়েছো? তুমিই বলো, তোমার এই বান্দার পুরো বন্ধু মহল সব সময় হাসি আড্ডায় মজে থাকে, কিন্তু তোমার এই কঠিন বান্দা এমন কেন? কথাগুলো বিড়বিড় করতে করতে আফসোস সহিত নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা ধরল আদিল। ওপাশে আনাস আল্লাহ হাফিজ বলতে টুট টুট শব্দ হয়ে ফোনটা কেটে গেল। আনাস ফোন থেকে চোখ তুলে বাবা বড় আব্বুর দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া ঠিকঠাকভাবে পৌঁছিয়েছে, টেনশন করেন না বড় আব্বু, আমি আদিলের সঙ্গে কথা বলে নিব। আদনান তালুকদার ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এতটা পথ জার্নি করে টায়ার্ড ফিল করছে হয়তো। চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। আদনান তালুকদার কথাগুলো বলে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, আহাদ গাড়ি পার্কিং থেকে বের কর। কথাটা বলেই আদনান তালুকদার আনাসের কেবিন থেকে বেরিয়ে গেলেন। আহাদ তালুকদার ঠিক আছে ভাইয়া বলে নিজের ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে ফিরবে না এখন? আনাস বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়িতে ফিরতে লেট হবে বাবা। আশিক হাবিব ওদের সঙ্গে একটু দেখা করব, আমার জন্য ওয়েট করছে ওরা। আপনি বড় আব্বুকে নিয়ে সাবধানে বাড়িতে যাবেন। আহাদ তালুকদার অফিস রুম থেকে বের হতে হতে আনাসের উদ্দেশ্যে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করবে। কথাটা বলে আহাদ তালুকদার চলে গেলেন। আনাস ডয়ার থেকে বাইকের চাবি নিয়ে সেও চলল নিজ গন্তব্যে। আনাসের বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আনাস নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে
খোলা বুকে ঝুলিয়ে রাখলো। বাইক থেকে নেমে বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে রেস্টুরেন্টের ভিতরের দিকে এগিয়ে গেল। আনাস রেস্তোরাঁর ভেতরে গিয়ে চারিদিকে চোখ বোলাতেই চোখে পড়ল রেস্তোরাঁর এক কোণার দিকে হাবিব টেবিলে বসে একটা কফি সামনে নিয়ে নিজের ফোন ঘাটাঘাটি করছে, আর আশিক টেবিলের উপরে বসে পা দুটো ঝুলিয়ে রেখে ফোনে কথা বলতে ব্যস্ত। আনাস ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। শরীরটা চেয়ারের সঙ্গে এলিয়ে দিয়ে বলল, এক কাপ কফি অর্ডার দে ভাই, খুব টায়ার্ড লাগছে। আশিক ফোনে কথা বলতে বলতে একবার আনাসের দিকে আর চোখে তাকিয়ে পুনরায় ফোনে কথা বলায় মগ্ন হয়ে গেল। আর হাবিব ফোন থেকে চোখ তুলে আনাসের দিকে একবার দেখল, মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে আনাসের দিকে তাকালো। মুখে একটু বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল হাবিব, কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য? তোর আসার কথা ছিল 9টায় আর তুই আসলি 10:30টায়। আমি কফিটা শেষ করে বের হতাম এখন। আনাস চেয়ারে গা এলিয়ে দেওয়া অবস্থায় বলে উঠল, আরে তাকবীর ভাই দেশে না থাকায় আজকে অফিসের চাপ একটু বেশি ছিল, খুব টায়ার্ড লাগছে দোস্ত। হাবিব আনাসের দিকে তাকিয়ে আছে। ওয়েটার কফি দিয়ে গেল। আনাস সোজা হয়ে বসতে বসতে বলে উঠল, কফিটা শেষ করে বাড়িতে ফিরবো। আনাসের কথা শুনে আশিক ফোন কেটে দিয়ে পকেটে রাখতে রাখতে বলে উঠল, আসলেই তো মাত্র এসেই বাড়িতে যাওয়া নিয়ে তাড়াতাড়ি শুরু করছিস। তোর তো বাড়িতে বউ নেই, তাহলে এত তাড়া কেন বাড়িতে যাওয়ার বলতো? আশিকের কথায় চোখ মুখ কুঁচকে বলে উঠল আনাস, তোর কাছ থেকে কি আর আশা করব বলতো? তোর মাথায় সারাদিন এর বউ ওর বউ ওই মেয়ে এই মেয়ে লেগেই থাকে শালা। বাড়িতে শুধু বউ থাকলে তাড়াতাড়ি ফিরতে হবে কেন? বউ ছাড়াও তো ভাই বোন মা বাবা আরো অনেকেই রয়েছে, তাই না? আনাসের কথায় আশিক পুনরায় বলে উঠল, হ্যাঁ অনেকেই আছে তো, কিন্তু সেগুলো তো তোর চোখে পড়বে না। এই যে একটা মেয়ে তোকে চোখে হারায়, এইটা তো দেখেও দেখিস না। আমার এমন একটা কিউটি কাজিন থাকলে কবেই পটিয়ে নিতাম। হাই, মেয়েটা কত কিউট রে। কথাটা বলতে বলতে আশিক নিজের দু গালে দুহাত রাখলো। আনাস আশিকের দিকে রাগী লুক দিয়ে বলে উঠল, জাস্ট শ্যাট আপ ইডিয়েট, মুখটা বন্ধ রাখ। তোর মুখ দিয়ে ইরা নাম উচ্চারণ হলে মুখের জায়গায় মুখ থাকবে না বলে দিলাম। আশিক আনাসের কথায় মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং দেখে বাঁচি না। মেয়েটার ভালোবাসা স্বীকার করতে চাস না, আবার তার নাম অন্য কেউ উচ্চারণ করতে পারবে না। এটা একটু বেশি নাটক হয়ে গেল না আনাস তালুকদার? আনাস কিছু বলতে যাবে ঠিক তখনই হাবিব বলে উঠল, চুপ করবি তোরা? সেই কখন থেকে একটার পর একটা বাজে বকে যাচ্ছিস দুজন। এই আনাস তাকবীর কবে আসবে রে দেশে? নট শিওর, মেবি 5-6 দিন লাগবে ওদিকে সবকিছু সামাল দিতে। চল আজকে উঠলাম তাহলে। আনাস কথাটা বলে চেয়ার থেকে উঠে পড়ল। হাবিব আনাসকে উঠতে দেখে বলল, মাত্র তো আসলি, অন্তত কফিটা শেষ কর। আনাস হাবিবের দিকে তাকিয়ে, অনেক রাত হয়ে গেছে, অন্য একদিন, আজকে খুব টায়ার্ড লাগছে রে। কথাটা বলে আনাস আবার আশিকের দিকে তাকিয়ে বলল, চল শালা, তোর জন্য পুরো মুডটাই খারাপ হয়ে গেল। উঠলাম আজকে। আশিক আনাসের কথাই বলে উঠল, সেম টু ইউ। শালা মুডের খালাম্মা করে দিলি, বাড়িতে ফিরে মুড ফিরিয়ে আনতে হবে। আশিক কথাটা বলেই দুষ্টু একটা হাসি দিল। সঙ্গে সঙ্গে আনাস আশিকের বুকে একটা ঘুষি দিয়ে বলে উঠল, শালা তুই আর ভালো হবি না, তোর মুড সুইং মানেই তো মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করা। কথাটা বলেই 3 বন্ধু একসঙ্গে হেসে উঠল। আরো কিছুক্ষণ আড্ডা বিদায় দিয়ে 3 বন্ধু যে যার মতো নিজ নিজ গন্তব্যের দিকে ফিরল। তালুকদার বাড়ির বড়রা যে যার ঘরে ঘরে, আর ছোট্ট বিচ্ছুগুলো ছাদে নিজেদের মতো আড্ডা দিতে ব্যস্ত। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরও তাদের আড্ডা জমে পুরো ক্ষীর হবে নাই বা কেন? সেখানে রশ্মি রাত, সেখানে শুধু ক্ষীর কেন, আড্ডা জমে একেবারে পায়েস হয়ে যাবে। যাক, এখন মূল কথায় আসি তাহলে। কি ভাবছেন তো, আরাত রশ্মি এত রাতে এক ছাদে কিভাবে? চলেন ওদের পরিচয় দিয়ে আসা যাক তাহলে। রশ্মি রাত বেস্ট ফ্রেন্ডের পাশাপাশি ওদের আর একটা পরিচয় রয়েছে। বলতে গেলে ওই পরিচয়ের ক্ষেত্রে ওদের ফ্রেন্ডশিপ শুরু। রক্তের সম্পর্ক না ওদের, তারপরও রক্তের সম্পর্কে থেকেও বেশি কিছু। রশ্মি রাত দুজন দুজনের প্রতিবেশী ছিল। রশ্মি ফ্যামিলি বলতে শুধু রশ্মি, আলফি আর ওর আম্মু আব্বু। তবে রশ্মির আব্বু বেশিরভাগ সময় কাজের সূত্রে দেশের বাহিরে থাকে।
এই যে চারজন মিলে এখন তালুকদার বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে, এই ছাদটাও এমন। আরাধ্যের ছাদ থেকে রশ্মিদের ছাদে এক লাফিয়ে যাওয়া যাবে, আবার আসতে পারবে। ওরা ছোটবেলা থেকে দেখে আসছে দু পরিবারের কতটা মজবুত সম্পর্ক। সেই সম্পর্কে ঘিরেই আজ ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। রশ্মি ছাদের মেঝেতে পা দুটো মেলিয়ে দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আরাত রশ্মির পায়ে মাথা দিয়ে ছাদের মেঝেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। আহিন আলভি ওরা দুজন আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। কে কতটা হিসাব করতে পারে এটা নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। হঠাৎ আরাফ রশ্মির পা থেকে উঠে সোজা হয়ে বসে বলে উঠল, ভূতের গল্প শুনবি তোরা? আরাত কথাটা বলতেই আলভি আহিন দুজনেই আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, বলো বলো আপু, আমরা শুনবো। আর আলভি আরাতের দিকে একটু চাপে বসতে বসতে বলে উঠল, মায়াবতী, আমাকে তোমার পাশেই রাখো কেমন, নয়তো তুমি ভয় পাবে। আলভির আরাত মুখটা বাঁকা করে বলে উঠল, এ আসছে সাহসী রাজ্যের রাজা, সর দূরে চাপ। একদম আমার শরীরের সঙ্গে নিজেকে জাপটে নেওয়ার চেষ্টা করবি না। সত্যিটা বললেই হয়, নিজে ভয় পাবি এজন্য আমার সঙ্গে চিপকাতে চাইছিস। ভিতর আন্ডা একটা, সর সর দূরে সর। কথাগুলো বলে আলভিকে হাতের ইশারায় দূরে সরতে বলল আরাত। আরাতের কথায় রশ্মি এবার ফিক করে হেসে দিল, আর আহিন বলে উঠল, প্লিজ আপু, তুমি গল্প শুরু করো, আলভিকে আমার সঙ্গে রাখবো। তুমি ওই ভুঁড়ের আন্ডাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করো না তো আর। আহিন কথা বলতে বলতে রশ্মির দিকে একটু চেপে বসলো। আলভিকে ওর বাপাশে জায়গা করে দিতে দিতে বলে উঠল, এই আলভি আমার পাশে বস, তাহলে আর ভয় পাবি না, বস বস। আহিনের কাজ দেখে রশ্মি নিজের ভ্রু নাচিয়ে বলে ওঠে, বাবা, আজকে নিজেকে খুব সাহসী প্রমাণ করছিস রে আহিন। এবার তোর মতলবটা কি বলতো? রশ্মির কথায় আরাত মুখে একটা বাঁকা হাসি টেনে রশ্মির কথাই উত্তর করলো, দেখছিস না ও তোর সঙ্গে কিভাবে চিপকে আছে? আলভি ওর পাশে বসবে, তাহলেও তোদের দুজনেই মাঝখানে হবে। এজন্য বিচ্ছুর সাহসী ভান্ডার উপস্থিত হয়েছে, বোঝোস না? আহিন আরাতের কথায় এবার একটু ভাব নিয়ে বলল, দেখো আপু, সব জায়গায় সব সময় সত্যি কথা বলতে হয় না। এবার শুরু করো তো, অনেক লেট হয়ে যাচ্ছে। আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। আহিন নিজের পাশে আলভির হাত টেনে নিয়ে বসালো। আলভি আহিনকে মুখ বাঁকিয়ে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ মায়াবতী, তুমি শুরু করো। আরাত তিনজনের মুখের দিকে তাকিয়ে একটু ভাবুক হয়ে বলে উঠল, ভূতের গল্প বলবো তা ঠিক আছে, কিন্তু ভূত বলতে আসলেই কি কিছু আছে এই দুনিয়াতে? আহিন আলভি একসঙ্গে দুজন দুজনের মুখ চাওয়াচাই করে বলে ওঠে, মানে? আরাত যেন এবার ভণ্ডামি করার সূচক হাতে পেয়ে গেল। মুখটা সিরিয়াস করার ভান ধরে বলে উঠল, শোন তাহলে, তোরা নিশ্চয়ই ভূতের মুভি দেখেছিস। আলভি আহিন একসঙ্গে মাথা নাড়িয়ে বোঝায়, দেখছি। আর রশ্মি আরাতের দিকে বিরক্তির চোখে তাকিয়ে রইল। এটা দেখার জন্যে আরাত ভণ্ডামির লিমিট কয় ধাপ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারে। আরাত এবার একটু ভাবুক হয়ে বলতে শুরু করলো, এই মুভিগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না, জানিস তো। এই যে দেখ, নায়ক নায়িকা মিলে কয়েকজন বন্ধুকে নিয়ে ভূতের বাড়িতে ঘুরতে যাবে। ওরা আর ঘুরতে যাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না। যাবে এক ভাঙাচোরা বাড়িতে, যে বাড়িতে 50 সাল আগে থেকে তালাবন্ধ হয়ে থাকবে। আবার সেই বাড়ির সামনে পৌঁছতে ওদের পিছনে এমন ভাবে কোথা থেকে একটা পাগলা টাইপের দারোয়ান চাচা বের হয়ে আসবে। ওরা তো ভয় পাবেই, তার সঙ্গে আমাদের জান বের করার ব্যবস্থা করে সারবে। তারপর দারোয়ান চাচা বের হয়ে সবাইকে বলবে, ঘোর বিপদ, ঘোর বিপদ, যাস না কেউ, মরবি তোরা, সব কটা মরবি। বলতে বলতে আবার ওখান থেকে লোকটা কোথাও একটা চলে যাবে। এটা দেখে সব বন্ধুরা একসঙ্গে হেসে ওঠে। লোকটাকে পাগল বলে বাড়িতে ঢুকে যাবে। আরাত বড় করে শ্বাস নিয়ে পুনরায় বলে উঠল, এখন আমার কথা হইল, ওই বাড়িতে যদি ভূত থেকেই থাকে, তাহলে দারোয়ান চাচা এত বছর ধরে বাড়িটা দেখাশোনা করছে কিভাবে? দারোয়ানকে ভূতের কি চোখে পড়ে না? আহিন আলভি ভাবুক হয়ে একসঙ্গে বলে উঠল, তাই তো, বিষয়টা চিন্তার। কিন্তু আরাত ওদের উৎসাহ পেয়ে পুনরায় বলতে শুরু করলো, দেখ, তারপর বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল হবে। তো আমার কথা হইল, তোরা যখন বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছিস, তাহলে সবাই আলাদা আলাদা ঘরে থাকতে যাস কেন? আরাতের কথায় আহিন আলভি মুখটা বাঁকা করে বলে,
তাই তো। আরাত ওদের মুখটা একবার দেখে নিয়ে আবার বলতে শুরু করলো। তারপর, নায়িকা যে ঘরে থাকবে এটা কোনো সাধারণ ঘর লয়লা, এটা হইল ভূতের ঘর। নায়িকা বিছানা থেকে জানালার দিকে তাকাবে, দেখতে পাবে কেউ একজন বাহিরের দিকে একা একা হেঁটে যাচ্ছে। এটা দেখে নায়িকা আবার পাকনামি করে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ওই ভূতের পিছে পিছে হাঁটা ধরবে আর ভয়ে ভয়ে বলবে, কে 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 ওখানে? কথা বলছো না কেন? আরে মাইয়া, এটা ভূত। এখন ভূত কি এসে বলবে, হাই ম্যাডাম, মাই নেম ইজ চুড়াল? আজব পাবলিক কোথাকার, উফ। আরাত একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে কথাগুলো বলল। আহির আরাতের কথাই বলে উঠল, হ্যাঁ আপু। তারপর মেয়েটার ডাকে যখন ভূত সাড়া দিবে না, তখন মেয়েটা লাফ দিয়ে চিৎকার করে শুরু করবে, ভূত ভূত ভূত। শালি, তুই যখন জানো সেটা ভূত, তাহলে ভূতের পিছে পিছে আসলি কোন দুঃখে, তাই না আপু? আরাত আহিনের কথায় দুহাতে শব্দ করে তালি দিয়ে শব্দ করলো। নিজেকে ঠিকঠাক করে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে চুটকি বাজিয়ে বলল, সেইটাই তো। তারপর সব ছেলেরা এসে বলবে, কি হয়েছে রে মধুর মা, চিল্লাস কেন? আরে ভাই, হেতি ভূত ভূত করছে, তারপরও শুনতে পারোস নাই বেরির হয়েছে কি? তারপর আবার নায়িকা হাত দিয়ে ইশারা করে বলবে, ভূত ভূত। নায়িকার কথা শুনে সবাই হাসাহাসি করবে নায়িকাকে নিয়ে। তুই ভুল দেখছিস রে, মধুর মা কেন বিড়াল হবে? হয়তো। কথাটা বলেই হাসতে হাসতে আলাদা আলাদা ঘরে যে যার মতো চলে যাবে। কেন ভাই, তোদের এক ঘরে থাকতে সমস্যা কি? তোরা আসছিস ঘুরতে, তোরা সবগুলো এক রুমে থাকবি তা না। রাত কয়টা বাজিয়ে জানতে পারি? আরাতের কথা বলার মধ্যেই হঠাৎ ছাদের দরজা থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। চারজন একই সঙ্গে মাথাটা ঘুরিয়ে সিঁড়ির দরজার দিকে তাকালো। আনাস ছাদের দরজার সঙ্গে হেলান দিয়ে বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আমাদের সঙ্গে ফোন নেই ভাইয়া, ঘরে রেখে আসছি, বলতে পারলাম না। তুমি কষ্ট করে চেক করে নাও কয়টা বাজে। আরাত কথাটা বলে একটু অবাক হয়ে পুনরায় বলে উঠল, শুধুমাত্র রাত কয়টা বাজে জানার জন্য ছাদে এসেছো ভাইয়া? আরাত বসা থেকে দাঁড়িয়ে আনাসের কাছে এগিয়ে গিয়ে হাতের ইশারায় বলল, আরে ভাইয়া, তোমার হাতে তো ফোন দেখছি। তোমার কত ভোলা মন দেখো। নিজের কাছে ফোন রেখে শুধুমাত্র রাত কয়টা বাজে জানার জন্যে এত কষ্ট করে পায়ে হেঁটে ছাদে আসছো। হাই রে। আরাতের কথায় আহিন আলভি শব্দ করে হেসে দিল। ওরাও বসা থেকে উঠে এসে দাঁড়ালো আরাতের পাশে। আনাস দরজা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এত রাতে ছাদে কি তোদের? আনাসের কথায় আলভি বলে উঠল, এত রাত কই ভাইয়া, সবে তো 9টা বাজে হয়তো। আনাস আলভির দিকে রাগী লোক দিয়ে মাথা দিয়ে ইশারায় আলভিকে নিজের কাছে ডেকে বলল, সবে 9টা বাজে তাই না? আয় এদিকে আয়, তোকে টাইম দেখায়। আনাস কথাটা বলতে দেরি আলভি পিছাতে দেরি হয় নাই। আলভি নিজের পেটে হাত দিয়ে নাটকি ভঙ্গিমা করলো। ওহ ভাইয়া, আমার তো সেই জুলুম দিয়েছে, তুমি আসাতে খেয়াল হলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আমি গেলাম। কথাটা বলেই আলভি এই ছাদ থেকে ওই ছাদ টপকে দিল দৌড়। আনাস আলভি যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে এবার বাকি তিনজনের দিকে তাকাতেই রশ্মিরাত মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আল্লাহ হাফেজ ভাইয়া বলেই রশ্মি ওদের ছাদের দিকে চলে গেল আর আরাত দরজা দিয়ে নিচে নেমে গেল। আহির আনাসকে দেখে নিয়ে মুখটা একটু বড়দের মতো সিরিয়াস করে বলে উঠল, আল্লাহ হাফেজ ভাইয়া, তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে তো, এজন্য আর তোমাকে সময় দিতে পারলাম না। সরি, মন খারাপ করো না কেমন? জানোই তো রাত জাগা ভালো ছেলেদের কাজ না। আনাস আহিনের দিকে রাগী লোক দিতেই আহিন কথাটা বলেই সিঁড়ির দিকে দিয়েছে দৌড়। আনাস আহিনের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ফাজিলের দল এক একটা।